২০০৫ সালে আমি যখন ক্লোজ আপ ওয়ানে যাই, তখন ১ম রাউন্ডেই আমি বাদ পড়ে যাই। ১ম রাউন্ডে যখন আমি বাদ পড়ি, তখন আমার ভিতরে প্রচুর হতাশা কাজ করে। কারণ ২০০৫ সালে ১ম কিন্তু রিয়েলিটি শো বাংলাদেশে শুরু হয় এবং সেটা এনটিভির মাধ্যমে। আমার অডিশন পড়েছিল ময়মনসিংহে। তো ময়মনসিংহে যখন আমার অডিশনটা পড়ে, তখন আমার অনেক কষ্ট করতে হয়েছে ওখানে যাওয়ার জন্য। কারণ আমাদের ভৈরব থেকে ময়মনসিংহে যাওয়াটা আসলে খুবই কঠিন একটা ব্যাপার ছিল। সেই সময় আসলে রাস্তাঘাট এত ভালো ছিল না। এখন তো ট্রেন আছে, বাস আছে। সেখানে অডিশন রাউন্ড থেকে বাদ পড়ার পরে খুব মন খারাপ হয়েছিল। তারপর বাড়িতে আসি। আসার পর অনেকদিন মন খারাপ ছিল। একটা প্রতিযোগিতায় গিয়ে যখন একটা মানুষ বাদ পড়ে যায়, তখন তার মনের অবস্থা কিরকম হতে পারে এটা আসলে যারা বাদ পড়েছেন তারা সবাই জানেন। তো সেই ২০০৫ সাল আমার জীবনে আসলে একটা স্মৃতিময় সাল হিসেবে আছে এবং বলতে পারেন সেটা আমার ব্যর্থতার একটা সাল। এর ঠিক ২ বছর পরে আমার ১ম অ্যালবাম বের হয়, 'যারে আমার মন'। ঠিক ২ বছর পরে বললে ভুল হবে, ২.৫ বছর পরে বের হয়। কারণ আমি ২০০৭ সালে হচ্ছে অ্যালবামটা জমা দিয়েছিলাম সাউন্ডটেকে, সেটা ২০০৮ সালে বের হয়। তার আগে ২০০৭ সালে আমার একটা গান অর্থাৎ মানে যে টাইটেল ট্র্যাকটা ছিল, এটা আমি বিভিন্ন জনকে দিয়েছিলাম শোনার জন্য। তো সেখান থেকে এই গানটা কোনো কারণে লিকেজ হয়ে যায় এবং সেটা অনলাইনে চলে যায়। অনলাইনে চলে যাওয়ার পরে সেটা ব্লাস্ট করে আসলে। মানে বলা যায় বাংলাদেশের ১ম ভাইরাল সং হচ্ছে 'যারে আমার মন'। মানে অনলাইন আসার পরে তো ভাইরাল শব্দটা আসছে। সো এটা বলা যায় যে বাংলাদেশের ১ম ভাইরাল সং হচ্ছে 'যারে আমার মন'। তো পরবর্তীতে এটা বাংলাদেশের খুব স্বনামধন্য একটা কোম্পানি থেকে ২০০৮ সালে রিলিজ হয়। কারণ আমি তো আগেই বলেছি যে ২০০৭ সালে ওটা জমা দেওয়া ছিল অ্যালবামটা। অফিসিয়ালি সংগীত ক্যারিয়ার শুরু হয় ২০০৭ সাল থেকে। আর যদি এমনি শখের বশে কিংবা এক্সপেরিমেন্ট হিসেবে বলা যায় তাহলে সেটা বলা যায় ২০০৫। তো আমি সবসময় ২০০৭ সালই বলি। তো ৭ সালে যখন আমার গানটা ভাইরাল হয়ে যায় অনলাইনে, একেবারে ১ম ভাইরাল গান বাংলাদেশের। পাইরেসির কারণেও ভাইরাল হয় গানটা। ওই সময় আমার সমসাময়িক যাদের ক্যারিয়ার শুরু হয় আমি দেখেছি কিংবা শুনেছি সে সময় যাদের গান, মানে কিভাবে আমি বুঝতে পারছি যে তাদের ক্যারিয়ারটা আসলে আমার সাথে শুরু হইছে। আমি যখন আমার এই গানটা যখন ২০০৭ সালে অনলাইনে পাইরেসির মাধ্যমে ভাইরাল হয়ে যায়, তখন আমি বিভিন্ন কম্পিউটারের দোকানে যেতাম। তখন আমাকে কেউ চিনত না। মানে এই গানটা যে আমার, 'যারে আমার মন' গানটা যে আমার এবং এটার মানে সুরকার, সঙ্গীত পরিচালক, শিল্পী যে আমি, এটা আসলে কেউ জানত না। তো এটা আমার জন্য একটা সুবিধা ছিল। তো আমি বিভিন্ন মাল্টিমিডিয়ার দোকানগুলোতে যেতাম, যেই দোকানগুলোতে আসলে গান লোড করা হতো মেমোরি কার্ডে কিংবা সিডিতে। তো তখন আমি গিয়ে দেখতাম যে একটা ফোল্ডারে লেখা আছে নিউ কামার। অর্থাৎ যারা নতুন আর্টিস্ট সেই সময়, যাদের নতুন অ্যালবাম বের হয়েছে। তো ওইখানে দেখলাম যে আমার 'যারে আমার মন' গানটা আছে। তৌসিফ ভাইয়ের 'বৃষ্টি ঝরে যায়' ওই গানটা আছে। হৃদয় খানের 'চায়নামি' ছিল। তারপর আরিফিন রুমি ভাইয়ের 'স্বপ্ন দেখা কি হবে' এরকম একটা গান ছিল ওনার, ওই গানটা। তারপর মিনারের একটা গান ছিল। তো এই যে কয়েকজন আর্টিস্ট বলা যায় যে আমাদের এই একটা জেনারেশন আমরা একসাথে মুভ করি। তো আমার সবচেয়ে বেড লাক যেটা সেটা হচ্ছে আমার পিছনে কোনো ব্যাকআপ ছিল না সেই সময়। মানে আমাকে যে কেউ মিডিয়াতে মার্কেটিং করে দিবে, মিডিয়ার পলিটিক্স টার বিষয়ে আমাকে জানাবে ওইটা আমি জানতাম না। কারণ মিডিয়াতে তারাই সুপারস্টার হয় যারা মিডিয়া পলিটিক্স টা ভালো বোঝে এবং যাদের মিডিয়াতে ব্যাকআপ রয়েছে। তো আমার তখন কোনো পরিচিত মিডিয়া ছিল না। পরিচিত কোনো প্রিন্ট পত্রিকা, প্রিন্ট মিডিয়া কিংবা টেলিভিশন চ্যানেল কেউ পরিচিত ছিল না। তো ওই সময় এই ৪-৫ জন আর্টিস্ট আমরা একসাথে আমাদের গানগুলো হিট করে এবং খুবই হিট করে। 'চায়না মি' মিসিভ হিট করে, আমার 'যারে আমার মন' মিসিভ হিট করে। তারপর তৌসিফ ভাইয়ের 'বৃষ্টি ঝরে যায়' মিসিভ হিট করে। তারপর রুমি ভাইয়ের গানটাও খুব হিট করে। তারপর সাদা গানটাও খুব হিট করে। তো এই যে আমরা ৪-৫ জনের একটা নতুন নিউ কামার একটা জেনারেশন আমরা মিউজিকে যখন ইন করি ইন্ডাস্ট্রিতে, তখন আমাদের ইন্ডাস্ট্রিটা আস্তে, আস্তে গ্রো করা শুরু করে। কারণ ইতিমধ্যেই কিন্তু আমাদের ইন্ডাস্ট্রি পাইরেসির কারণে অলরেডি ক্ষতিগ্রস্ত হয়ে গিয়েছে। কারণ সিডি পাইরেসি হচ্ছে, আবার ক্যাসেটও পাইরেসি হচ্ছে। তখন থেকে আমার ক্যারিয়ারটা শুরু হয়। তো যেটা মূল কথাটা বলতে চেয়েছিলাম তখন সেটা হচ্ছে যে আমার পিছনে কোনো ব্যাকআপ ছিল না। এখন অনেকে বলে, "ভাই উনারা তো যে ৪ জনের নাম বললাম, তারা কিন্তু সুপারস্টার মানে বাংলাদেশের সুপারস্টার সিঙ্গার।" এখন বলতে পারেন যে আমি কেন ওদের মতো এত জনপ্রিয় হই নাই? বাট আমার গান কেন জনপ্রিয় হয়েছে? আমার গানটা বেসিক্যালি জনপ্রিয় করেছে শ্রোতারা। অর্থাৎ শ্রোতারা ভালো গান পেয়েছে, ভালো লাগার গান পেয়েছে, এই কারণে তারা আমার গানগুলো হিট করেছে। কিন্তু আমার যেহেতু মিডিয়া ব্যাকআপ ছিল না, সো সেই হিসাবে আমার মার্কেটিংটা মানে আমার ফেসের মার্কেটিংটা কিংবা আমার যেই আমি যে একটা ব্যক্তি মানুষ মানে ব্যক্তি মানুষের যে মার্কেটিং ওই মার্কেটিংটা আমি করতে পারিনি। যেমন রুমি ভাইয়ের পেছনে দূরবীনের শহীদ ভাই ছিল। তারপর বাংলাদেশের খুব নামকরা একজন গীতিকার ছিল প্লাস জার্নালিস্ট অনুরূপ আইচি দাদা ছিল।
উনারা রুমি ভাইকে অনেক সাপোর্ট দিয়ে কিন্তু আজকে এছাড়া আরো অনেকেই ছিল, লেজার ফিশন, আরিফ আঙ্কেল সহ আরো অনেকেই ছিল। উনারা কিন্তু এই সাপোর্ট দিয়ে এই জায়গায় নিয়ে এসেছেন। তারপর হৃদয় খানের বাবা হচ্ছে বাংলাদেশের একজন প্রখ্যাত জিঙ্গল মেকার। বিজ্ঞাপনের যে আপনারা যে মিউজিকগুলো শোনেন কিংবা গানগুলো শোনেন, ছোট, ছোট ক্লিপসগুলো শোনেন, এগুলোর জন্য সেরা একজন মিউজিক ডিরেক্টর ধরা হয় হৃদয় খানের বাবাকে, যার নাম হচ্ছে রিপন খান। তো রিপন খান আঙ্কেল যেহেতু মিডিয়াতে একজন প্রখ্যাত মানুষ, তো সেই হিসেবে তার একটা ব্যাকআপ কিন্তু ছিল হৃদয় খানের পেছনে। তৌসিফ ভাইয়ের পেছনে ছিল অগ্নিবীণা, জি সিরিজের মালিক যে নাজমুল ভাই। তো নাজমুল ভাই ছিল তার ফুললি তাকে ব্যাকআপ দিয়েছে। মিনার রহমানের সাথে ছিল ওহিসেইন, নাজমুল ভাই, তারপর তাহসান ভাই ছিল, সিঙ্গার তাহসান ভাই। তো তারা কিন্তু এই যে ৪ জন আর্টিস্ট যারা এস্টাবলিশ হয়েছেন সেই সময় এবং খুবই জনপ্রিয় হয়েছেন, মানে তাদের ফেসটা জনপ্রিয় হয়েছে, তারা শিল্পী হিসেবে জনপ্রিয়তা লাভ করেছেন। এটার একমাত্র কারণ কিন্তু তাদের পেছনে ব্যাকআপ ছিল। মিডিয়া পলিসির যে ব্যাকআপ, এই ব্যাকআপটা ছিল, যেটা আমার ছিল না। আমাকে মিডিয়াতে নিয়ে কেউ নিউজ করে নাই। আমাকে সেই সময় কেউ মিডিয়াতে নিয়ে আমাকে কেউ জায়গা করে দেয় নাই। তো যে কারণে আমি ওই জায়গাটাতে তাদের থেকে পিছিয়ে পড়ি, কিন্তু আল্লাহ আমাকে একটা জিনিস দিয়েছে, সেটা হচ্ছে আমাকে অনেক হিট গান করার সুযোগ দিয়েছেন, অনেক শ্রোতাপ্রিয় গান করার মানে সুযোগ দিয়েছেন। হয়তোবা মানুষ আমাকে চিনে না। তো আমার বিষয়টা হয়ে গেছে কাজী নজরুল ইসলামের মতো যে, "আমায় নহে গো ভালোবাসো মোর গান।" তিনি ২০০৭ সালে তাদের সাথে ক্যারিয়ার শুরু হওয়ার পরও তারা কিন্তু এখন ইন্ডাস্ট্রিতে খুব এস্টাবলিশ আর্টিস্ট। তাদেরকে সবাই এক নামে চেনে। আমাকে হয়তোবা এক নামে চেনে না তেমন। যদিও আপনারা আমার অনেক গান শুনেছেন এবং এই মুহূর্তে আমার ভিডিওটা যারা দেখছেন তারাও হয়তোবা আমার গান শুনেছেন। তো যাই হোক, তো এরপরে যখন আমি ২০০৭ সালে যখন তাদের সাথে আমার ক্যারিয়ার শুরু হয়, তারপর ২০০৮ এ তো আমার অ্যালবামটা রিলিজ হলো। তারপর আমার মিডিয়া ব্যাকআপ পেয়েছি আমি ২০১২ সালের পরে। এইজন্য অনেকে বলে যে, "ভাই আমি তো আপনার ২০১৩ সাল থেকে আপনার গান শুনি।" কারণ এই ২০১৩ সাল ২০০৭ থেকে ২০১৩ সালের ভিতরে কিন্তু আমার অলরেডি ৪ টা থেকে ৫ টা অ্যালবাম বের হয়ে যায়। যারে আমার মন যেহেতু ২০০৭ এ জমা দিয়েছি, ৮ এ রিলিজ হয়েছে। সো যারে আমার মন, তারপর বৈশাখ এলো, এখন যে গানগুলো আপনারা শুনেন টিকটকে, ওই যে পিরিতি শিখাইয়া, চুপি, চুপি এলে, এই গানগুলো কিন্তু ২০১০ এ বের হয়েছিল। আর যারে আমার মনটা ২০০৮ এ। গেল ২ টা অ্যালবাম। যারে আমার মন, বৈশাখ এলো। তারপর হচ্ছে ২০১০ এ আরো একটা অ্যালবাম বের হয় আমার। সেটা হচ্ছে মাধবীলতা। মাধবীলতা তুমি, তুমি কাননবালা। এই অ্যালবামটা বের হয়। তার মানে কয়টা অ্যালবাম হলো? ৩ টা অ্যালবাম। এরপরে ২০১১ তে বের হয় আরো একটা অ্যালবাম। সেটা হচ্ছে জানি তুমি। ওই যে যেটা এখন আপনারা এখনো যে গানগুলো শোনেন, মন পাজরে শুধু তুমি আছো কেউ তো আর থাকে না। এটা আমার একক ফিচারিং করা অ্যালবাম ছিল জানি তুমি। এটা পুরো অ্যালবামে সবগুলো গান আমার নিজের করা ছিল এবং আমার নিজের অ্যারেঞ্জমেন্ট সবকিছু আমার নিজের করা ছিল। সো ওই মন পাজরে শুধু তুমি আছো, জানি তুমি আসবে না ফিরে। এটা বের হয় ২০১১ সালে লেজার ভিশনের ব্যানারে। ২০১২ তে বের হয় আমার খুবই ওয়েটফুল অ্যালবাম বলা যায়। খুবই কোয়ালিটিফুল একটা অ্যালবাম। সেটা হচ্ছে অভিমানী আকাশ। ক্লোজ আপ ওনের যিনি জনক ছিলেন আসিফ ইকবাল ভাই, উনি কিন্তু এখানে সবগুলো গান উনি লিখেছিলেন এবং সবচেয়ে মজার তথ্য হচ্ছে আসিফ ইকবাল, আমি যে ক্লোজ আপ ওয়ান থেকে বাদ পড়েছি ২০০৫ এ, সেই ক্লোজ আপ ওয়ান এর জনক ছিল আসিফ ইকবাল ভাই। রিসেন্ট যে আমাদের বাংলাদেশে একটা গান হিট করল, 'প্রিয়তমা' গানটা, সাকিব খানের মুভির। এই 'প্রিয়তমা' গানটা কিন্তু এই আসিফ ইকবাল ভাইয়ের লেখা। ২০১২ সালে বাপ্পা দাদা আমার মিউজিকে গান করেন আমার সুরে। তিনি কিন্তু ২০০৫ এ আমার ক্লোজ আপ ওয়ানের বিচারক ছিলেন। আমার ২০০৭ থেকে ২০১২ পর্যন্ত আমার টোটাল অ্যালবাম বের হলো কয়টা? টোটাল অ্যালবাম বের হলো ৫ টা। ৮ এ ১ টা বের হলো, রিলিজ হইলো। ২০১০ এ ২ টা রিলিজ হইলো। টোটাল হলো ৩ টা। তারপর ২০১১ তে ১ টা, ২০১২ তে ১ টা, 'অভিমানী আকাশ'। ৫ টা অ্যালবাম পরে গিয়ে মানুষ আমাকে চেনা শুরু করে 'সুখ পাখি' অ্যালবামের মাধ্যমে। তো 'সুখ পাখি' অ্যালবামটা করার পরে মানুষ আমাকে চেনা শুরু করে ওই 'অতলে অতলে', তারপর 'আমার পরাণে', 'জ্বালা', তারপর 'সাত পাখির জীবন', এই গানগুলোর মাধ্যমে মানুষ আমাকে চেনা শুরু করে। কিন্তু আমাকে আপনারা চেনার আগে, মানে সিঙ্গার হিসেবে চেনার আগে তো আমার এর আগে ৫ টা অ্যালবাম বের হয়েছে এবং এই ৫ টা অ্যালবাম কিন্তু মিডিয়ার সাপোর্ট ঐরকম ছিল না বললেই বলা চলে। কারণ আমার আসলে মিডিয়াতে কেউ ছিল না। আমি একেবারে মফস্বল একটা শহর থেকে উঠে গিয়ে একটা হাজি মুসলিম সম্ভ্রান্ত পরিবার থেকে উঠে গিয়ে যেহেতু আমি হাজি মুসলিম পরিবারের সন্তান, সেই হিসেবে গানটা টোটালি নিষেধ ছিল আমার। সো আমি অনেক কষ্ট করে আমার নিজের সাথে যুদ্ধ করে তারপর আমি এই গানের জগতে আসলে পথ চলা শুরু করি। এবং সেক্ষেত্রে আমার আম্মা আমাকে খুব সাপোর্ট দেয়। কারণ আমার আব্বা ছিল হাজি মানুষ। আমার দাদা ছিলেন হাজি মানুষ। তো আমরা হাজি সম্ভ্রান্ত একটা মুসলিম পরিবার হিসেবে আমাদের একটা সুনাম রয়েছে। সো যে কারণে মিউজিক করাটা আমার জন্য আসলে তখন কঠিন ছিল। আর তখন তো ছাত্র ছিলাম।
ছাত্রদের তো বুঝেনি যে ঘর থেকে ঐরকম টাকা-পয়সা কিছুই দেওয়া হয় না। তো যে কারণে মিডিয়া ব্যাকআপটা সে সময় পাইনি। মিডিয়ার সাপোর্টটাও পাইনি। যখন মিডিয়া সাপোর্ট পাই সেটা ২০১৩ সাল থেকে যখন মিডিয়া সাপোর্ট পাওয়া শুরু করি, তখন সবাই চেনা শুরু করেন। বাংলাদেশের মধ্যে আমি মনে ১ম যার ৫ টা হিট অ্যালবাম থাকার পরও তাকে মানুষ পরে চিনছে। কারণ আমার 'যারে আমার মন' অ্যালবামটা হিট ছিল। আমার 'বইসা গেল' অ্যালবামটা হিট ছিল যেটা আপনারা এখন শোনেন। টিকটকে দেখবেন ভাইরাল ২ টা গান আছে। 'পিরিতি শিখাইয়া তুমি গেলা চলিয়া', তারপর হচ্ছে 'চুপি চুপি এলে বন্ধু হলে', 'আমি ভালোবাসি তোমারে তুমি ভালোবাসো কি আমারে'। এই যে এই গানগুলা, গানগুলা কিন্তু ২০১০ এর, তারপর 'যারে আমার মন' ২০০৭-৮ এর, তারপর 'মাধবীলতা' ২০১০ সালের গান 'মাধবীলতা তুমি তুমি কাননবালা'। তারপর 'জানি তুমি আসবে না ফিরে', তারপর 'মন পাজরে শুধু তুমি আছো', কাজী শুভ ভাইয়ের আরেকটা গান ছিল আমার করা একই অ্যালবামে, সেটা হচ্ছে 'মনের আকাশে চন্দ্র হয়ে'। তারপর 'অভিমানী আকাশ' অ্যালবামে ছিল 'জীবনের আয়না'। তাইলে এতগুলো হিট গান করার পরও আমার মিডিয়াতে কোনো মামা চাচা না থাকার কারণে কিংবা মিডিয়াতে কোনো ব্যাকআপ না থাকার কারণে আপনারা আমাকে আমার ক্যারিয়ার শুরুর ৫-৬ বছর পরে গিয়ে আপনারা চিনছেন। সো এটা নিয়ে আমার কোনো আক্ষেপ নাই। এটা নিয়ে আমার কোনো আফসোসও নাই। কারণ আমি বিশ্বাস করি আল্লাহ যা করে ভালোর জন্যই করে। আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে আপনার যদি যোগ্যতা থাকে, আপনার ভিতরে যদি কোনো জ্বলন্ত আগুন থাকে সেটা কখনো না কখনো বের হবেই। আপনার ভিতরে মেধা থাকলে সেটা কখনো না কখনো বের হবেই। এটা নিয়ে আসলে হতাশ হওয়ার কিছু নেই। তো এখন সামনে এগিয়ে যাওয়ার পালা। যদিও আপনারা অনেকে আমার গান পান না। আমার গানগুলো টিউন ফ্যাক্টরি চ্যানেলে রিলিজ হয়েছে। বিগত ৬-৭ বছরে যে গানগুলো রিলিজ হয়েছে আমার যত গান সবগুলো টিউন ফ্যাক্টরি চ্যানেলে রিলিজ হয়েছে। আপনারা হয়তোবা রাকিব মুসাব্বির লিখে সার্চ দেন এই কারণে গানগুলো পান না। তো আপনারা রাকিব মুসাব্বির লিখে তারপর টিউন ফ্যাক্টরি লিখবেন, তাইলে আমার সব নতুন, নতুন গানগুলো পাবেন। তো যাই হোক আজকে বলার চেষ্টা করেছি যে আমার ক্যারিয়ারটা আসলে কাদের সাথে শুরু হয়েছিল। সো আপনারা জানতে পেরেছেন আজকে যে আমার ক্যারিয়ারটা বেসিক্যালি ২০০৭ এর দিকে শুরু হয়েছে। আমাদের তৌসিফ ভাই, আরিফিন রুমি ভাই, হৃদয় খান, মিনারের সাথে আমরা একসাথে একই একটা প্রজন্ম মুভ করেছিলাম সেই সময়। তো আশা করি আমাদের সবার জন্যই দোয়া করবেন। আমরা যেন আরো ভালো, ভালো গান করতে পারি। যাই হোক সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় নিই। আল্লাহ হাফেজ।